শেখ হাসিনা দেশে ফেরার আগে আমি বলেছিলাম যে 2 মাসের মধ্যে সব হাওয়া হয়ে যাবে। এই 1 জুন একটা চ্যানেলে আমি বলেছিলাম। তা এখন পলায়ন শুরু। প্রথম পলায়নটা কে করলো? সৈয়দ রেজওয়ানা হক। তিনি মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তারপরে গতকাল রাতে 9:10 একেবারে বউ বাচ্চা নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকী তিনি BG-139 ফ্লাইটে উঠে তিনি তুরস্ক হয়ে তিনি যাবেন বোধহয় সুইজারল্যান্ড। এবার বাকি আরো লিস্টে আছে। আমি টোটাল 17 জনের লিস্ট অনেকদিন আগে বলেছিলাম, এটা খুঁজে বার করতে হবে বলে এখন বার করতে পারছি না। অর্থাৎ পলায়নটা জারি হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখবেন রোজ একটা দুটো করে পুটপাট কেটে পড়ছে। আমি সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনি লিখে রেখে দিন আজকে 1 জুন, 2 মাসের মধ্যে সব পালিয়ে যাবে। 2 তারিখে আপনি আমাকে ধরবেন। তো মানে 2 মাস বাদে 2 তারিখে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সকালবেলা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভোর ছুটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গিয়ে ব্রেকফাস্ট করেছেন। তার মানে কত সকালে উনি 8টার মধ্যে ব্রেকফাস্ট করে গেলেন। এখন কেন গিয়েছেন, কি ব্যাপারে এমন ঝটপট ছুটে যাওয়া, আমি এটা এখনো পর্যন্ত খবর পাইনি। আমার এমনি খবর করতে বসতে দেরি হয়ে গেল, দাড়ি ফাড়ি কিছুই কাটা হয়নি। আপনারা চেনা মানুষ, চেনা মাউনেরা পৈতের কি দরকার, তাই এই দাড়ি থাকা অবস্থাতেই আপনাদের সামনে চলে এলাম। তা আরো কিছু ডেভেলপমেন্ট আছে। শেখ হাসিনা ঘরে ফেরার আগে তিনি বহু কাজ করছেন। তিনি গতকালকে, আমি একদিনের রুটিন বলছি, গতকালকে তিনি 6টা দেশের সঙ্গে, 6টা দেশের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। দেশের মধ্যে 16টি সংসদীয় আসনের যারা লোক রয়েছে তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এছাড়া মেলের উত্তর দিয়েছেন 7টি, SMS এর উত্তর দিয়েছেন 926টি। তার মানে এটা হচ্ছে তার একদিনের কার্যক্রম। আপনারা যারা বলেন না শেখ হাসিনার এত বয়স হয়েছে, এই কাজটা বোধহয় আমরাও করতে পারবো না। আমাদের যদি বলা হয় এই কাজটা তুমি করো একদিনের মধ্যে, আমি একদিনের মধ্যে কাজ করতে পারবো না। কারণ 6টা দেশের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তিনি কথা বলে গিয়েছেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় সতর্ক হয়ে কথা বলা, ওয়ার্ড মেপে, শব্দ ঢুন্ডে, সঠিক শব্দ চয়ন করে এই মিটিং গুলো করা, সেগুলো অত্যন্ত দুরূহ কাজ যখন তার কাছে কোনো দোভাষী বা তাকে হেল্প করার কেউ নেই। তিনি একাই 100। আরো কিছু ঘটনা ঘটছে। জয়শঙ্করজি কেন গেছেন সেটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমি হয়তো সন্ধ্যেবেলার দিকে খবরটা পাবো, যতক্ষণ না পর্যন্ত উনি সাউথ ব্লক থেকে ওখান থেকে বেরোবেন আমি খবর পাবো না। তবে শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিরছেন এবং ফেরার আগে যে কাজগুলো করার সেই কাজগুলো উনি এখন করে যাচ্ছেন। আর ভেতরে এই যে তোফায়েল সাহেব মরহুম মারা গেলেন, উনি তাকে অন্তিম শয়ন করার পর এই যে হঠাৎ করে এত বড় মিছিল হলো, এত মাইক লাগানো হলো, এত পতাকা লাগানো হলো, এই দিনহীন লোকেরা টাকা পেল কোত্থেকে? একবার আপনাদের মনে প্রশ্ন জাগে না, টাকা পেল কোত্থেকে? কারা এই অর্গানাইজটা করেছে?
কেউ তো অর্গানাইজ করেছে, 1 লাখ লোক যদি হয় কেউ তো অর্গানাইজ করেছে, লম্বা করে একবার মাইক লাগানো, তারপরে তো ওই মিছিল, মশাল নিয়ে মিছিল, এগুলোর জন্য তো একটা মানে বেস তৈরি করার ব্যাপার থাকে। তাহলে বেসটা তৈরি করলো কে আর অর্থ দিল কে? আমি বহুদিন আগে বলেছিলাম যে ভারতবর্ষ বেশ কিছু অর্থ দিয়েছে, বহুদিন আগে বলেছিলাম। এখন আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছেন তারা এখন তেড়ে পুড়ে কাজ করছেন, একেবারে ঘর বাড়ি মানে একদম ঝাঁট দিয়ে সব পরিষ্কার করার জন্য। ওদিকে খলিলুর রহমান তিনি ওখান থেকে ফিরে এসে, হেড থেকে ফিরে এসে তিনি গদগদ হয়ে তারেক রহমানের সামনে গিয়ে বলেছেন আমি বিশ্ব জয় করে এসেছি। তারেক রহমান উনাকে বলেছেন আপনি বিশ্ব জয় করেছেন না ঘোড়ার ডিম করেছেন? আপনি কোন দেশের সঙ্গে একটা আমার বৈঠকের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, না ভারতের সঙ্গে, না চীনের সঙ্গে, না রাশিয়ার সঙ্গে, না পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে, না মায়ানমারের সঙ্গে। ভারতীয় বিদেশমন্ত্রীকে দেখুন আর আপনাকে দেখুন, আপনি এসে আমার বিশ্বজয়ের কথা আমায় শোনাবেন না। খলিল তো মুখ চুপ করে চলে গিয়েছে, আর খলিল ফিরে তাকায়নি। এখন আপনারা অপেক্ষা করুন। আমি তো প্রথম বলি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং যথাসময়ে ফিরবেন। আমি বলেছি 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। তার প্রেক্ষাপট একদম তৈরি হয়ে গিয়েছে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষে কাজ গুটিয়ে দিয়ে তিনি দেশের উদ্দেশ্যেই রওনা হবেন। আর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের দেশের সেনাবাহিনী প্লেন দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিল, আপনাদের দেশের সেনাবাহিনী কিন্তু প্লেন নিয়ে এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। এবার সেটা সত্যি হয় কি মিথ্যে হয় সেটা ভবিষ্যৎ বলবে। আমি দেখুন ভবিষ্যৎ দ্রষ্টা তো আমি নই, আমি যেরকম খবর পাই সেই খবরগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বলি। যেমন এই 2জন পালিয়ে গেছে, এই খলিলুর এসে দেখা করেছে, শেখ হাসিনা এতজনের সঙ্গে কথা বলেছেন, এত SMS করেছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, সংসদীয় 16টি আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গীত সাহিত্যের সঙ্গে কথা বলেছেন। আমি যে খবরগুলো পাই সেই খবরগুলোই তো বলি। এখন এই যে খবরটা আমি নিজে থেকে বলছি না, যেটা হচ্ছে আমি সেনাবাহিনীর সূত্র থেকে পেয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে, যে তাকে বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে এসেছিল, বাংলাদেশের বিমান বাহিনী তাকে নিয়ে আবার ওখানে পৌঁছে দেবে। তা আমার কথা মেলে কি মেলে না ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আর পলায়ন যেটা শুরু হলো সেই পলায়নটা আরো জারি থাকবে। এটা সবাই শুরু, কলির সন্ধে যাকে বলে। এবার দেখুন আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা জানাব, খেলা জম গিয়া। হ্যাঁ, হিন্দিতে বলে, বাংলায় বলে খেলা জমে ক্ষীর। আপনাদের হচ্ছে খেলা জমে ক্ষীর। এখন জানতে হবে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের কি এমন কথা হলো যে তিনি তড়িঘড়ি সেখানে দৌড়ালেন। বাতাসে বারুদের গন্ধ, বিখ্যাত একটি কবিতা, সেটার আদলে আজকে শিরোনাম বর্ণনা করছি। যেখানে বলার চেষ্টা করছি বা করব সেটার বাতাসে বিপ্লবের গন্ধ। বিপ্লব হওয়ার জন্য একটা প্রেক্ষাপট লাগে, সেটা গণ অভ্যুত্থান বলেন বা অন্য কোনো সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, সবকিছুরই পেছনে একটা বিরাট কার্য এবং কারণ থাকে। আমাদের দেশে গত 2 বছরে যা কিছু ঘটেছে তাতে একটি প্রতি বিপ্লব, কাউন্টার রেভলিউশন বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে। কারণটা কি? প্রথম কারণ হলো যে 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে একটা ধারাবাহিক যে শাসন ব্যবস্থা ছিল, তাদের যে বৈধতা ছিল সেই বৈধতার জায়গাটি 2014 থেকে 2024 পর্যন্ত একেবারে 10টি বছর ক্রমাগত বিতর্কিত হয়েছে, রাজনীতির ইতিহাস কলঙ্কিত হয়েছে।
এবং আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার যে একটা সুদীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে লড়াই এবং সংগ্রামের ইতিবাচক একটা ইতিহাস রয়েছে, সেটি কলঙ্কিত হয়েছে। কেবলমাত্র প্রশ্নবিদ্ধ নির্বাচন, শাসনকর্মে একছত্র আধিপত্য, কর্তৃত্ববাদী শাসন, যেটিকে সবাই স্বৈরাচারী শাসন বলে, এবং এখন যেটাকে সবাই ফ্যাসিজম বলে বা ফ্যাসিবাদ বলে গালাগাল করছে। এর বাইরে বিশাল একটা অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়। এই অলিগার শ্রেণী তারা ব্যবসা নিয়ন্ত্রণ করত, মিডিয়া নিয়ন্ত্রণ করত, নিয়োগ বদলি সবকিছু নিয়ন্ত্রণ করত, এবং পুরো রাষ্ট্রকে তারা নিজেদের এবং তাদের পরিবারের বাপদাদাদের সহায় সম্পত্তি বলে তারা ধ্যান জ্ঞান করত। ছাত্রলীগ ছাড়া, যুবলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা তাদের বংশ রক্ত ছাড়া, তাদের সার্টিফিকেট ছাড়া রাষ্ট্র এবং সরকারের কোনো সুযোগ সুবিধা কারোর জন্য খুব সহজ ছিল না। তো এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটি বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। সরকার অত্যন্ত কঠোর হস্তে তার সকল শক্তি দিয়ে সেগুলোকে বন্ধ রাখে, অবদমিত রাখে, ক্ষেত্র বিশেষে ছাই চাপা দিয়ে রাখে। কিন্তু টকবগিয়ে যেভাবে পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে আগ্নেয়গিরির লাভা, গলিত লাভা টকবক করে ফুটতে থাকে, ওভাবে জনরোষ ফুটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, ক্ষুদ্র একটা ফাটল পেয়ে, যে ফাটলে আসলে আওয়ামী লীগের পতন হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগ সেটা মনে করেছে এটা তো একটা শিশু বিদ্রোহ। অতীতে এরকম কত বড় বড় বিদ্রোহ তারা দমন করেছে, কত রাজনৈতিক দল যারা আছে তারা শেষ করে দিয়েছে, কত রাজনৈতিক দলকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সরকার এবং বিরোধী দল সবাই, যেখানে শেখ হাসিনার অবাধ্য হওয়ার কথা কেউ কল্পনা করতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলার যাদের কোনো স্কোপ ছিল না, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রী অনুকম্পা চাওয়া, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সরকারের জন্য কি করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাসে যখন তারা হেলে দুলে রীতিমতো ঢুল ছিল, ঠিক সেই সময়টাতে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেয়। অর্থাৎ আগস্টের 5 তারিখে একটি গণ অভ্যুত্থান হয়ে যায়, বিস্ময়কর, অভিনব। যেহেতু গণ অভ্যুত্থানটি একেবারে যাকে বলা হয় এত দ্রুত ঘটেছে, ফলে এই গণ অভ্যুত্থানের কারা সুবিধাভোগী হবেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, পরাজিত যারা পক্ষ তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সকল ব্যাপারে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা কারোর মধ্যে ছিল না। সেনাবাহিনী প্রস্তুত ছিল না, পুলিশ প্রস্তুত ছিল না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ভারত প্রস্তুত ছিল না, পাকিস্তান, আমেরিকা, ইভেন যারা ক্ষমতায় বসেছিল তাদের কারোরই এ ধরনের প্রস্তুতি ছিল না, আর অভিজ্ঞতা তো একেবারেই ছিল না। ফলে কি হলো, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে অবিরতভাবে একের পর এক ভুল হতে থাকলে, এবং সেই ভুল এখনো অনিবার্যভাবে চলে আসছে। তো সেই ভুলের কারণে একের পর এক ক্ষত তৈরি হচ্ছে, মানুষের যাকে বলা হয় অভিমান বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর রাগ করে মানুষ বিএনপিকে চেয়েছে, বিএনপির উপর রাগ করে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। বা একটা সময় জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতকে মানুষের, এদেশের মানুষ ওইভাবে কখনো চেয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি সরি, আমার কাছে মনে হয়নি। জামাতকে চেয়েছে শুধুমাত্র জামাতের যারা লোকজন আছেন তারা, আর অন্য কিছু যারা লোকজন আছেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা জামাতকে চায়, কিন্তু মূলত তা নয়। আমাদের দেশের ধর্মপ্রাণ যারা মানুষ, তারা 70টি ধারা উপধারায় বিভক্ত। শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এরপরে তাবলিগ আছে, হেফাজত আছে, হেফাজতের 4-5টা গ্রুপ আছে, তাবলিগের 4-5টা গ্রুপ আছে, তারপরে মাঝারপন্থী আছে, মাঝারপন্থীদের 15-20টি গ্রুপ আছে। সব মিলিয়ে ওই যে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে শেষ জামানাতে তার উম্মতের মধ্যে 69টি বা 70টি যে ফেকরা হবে, বিভাগ হবে, বিভক্তি হবে, তার মধ্যে একটা থাকবে সঠিক পথে, বাকি সবাই বিপথে।
তো কাজেই জামাত একটি পথ, আর বাকি যারা আছেন তারাও 69টি যে মত রয়েছেন তারাও যার যার অবস্থান থেকে নিজেদেরকে জান্নাতি মনে করে। আর আমরা যারা বাইরের একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি চাই, তারা ঠিক এই যে পুরো যে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছেন তাদের সবাইকে আমরা মনে করি এরা সবাই জামাত। চরমনাইও জামাত, হেফাজতও জামাত, শর্ষিনাও জামাত, আট্রসিও জামাত, এরকম একটা ধ্যান ধারণা। ইনকলাবও জামাত, সংগ্রামও জামাত। এটা ঘটনা কিন্তু আসলে তা নয়। তাহলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাতে পুরো ইসলামিক কমিউনিটিকে এক ছাতার তলে নেওয়ার জন্য জামাতের যে চেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা ছিল, বা অন্য যে আর্মির যারা লোকজন ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তাদের যে চেষ্টা ছিল, সেটা অভিজ্ঞতার কারণে বা অনভিজ্ঞতার কারণে সেটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি বাড়তে থাকে। যে মানুষ বা যে জনগণ একসময় তাকে বরণ করে নিয়েছিল, যারা চেয়েছিল দীর্ঘদিন উনি থাকুন, তারা খুব দ্রুত তাকে তাড়ানোর জন্য পাগলপাড়া হয়ে পড়ল। এনসিপি, তারপর সমন্বয়ক, এরপর জুলাই বিপ্লবী, তাদের মধ্যে বহু সংখ্যক গ্রুপ হয়ে গেল। যারা নিহত হয়েছেন তাদের একটা গ্রুপ, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সকলের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল। যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, যারা এনসিপির বড় বড় পদ পেয়েছেন, যারা পাননি, সব মিলিয়ে দেখা গেল যে বিপ্লবের পক্ষে যে শক্তি, তাদের মধ্যেও প্রায় 70টি শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মূল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, চিটাগং ক্যাবিনেট, গ্রামীণ ব্যাংক ক্যাবিনেট, বান্ধবী ক্যাবিনেট, বন্ধু ক্যাবিনেট, আত্মীয় ক্যাবিনেট, সব মিলিয়ে এখানে প্রায় 7-8টি গ্রুপ হয়ে গেল। কার যে ক্ষমতা বেশি সেটা আমরা বুঝতে পারি। লামিয়া মোর্শেদের ক্ষমতা বেশি না প্রেস সচিব শফিক সাহেবের ক্ষমতা বেশি, আসিফ নজরুলের ক্ষমতা বেশি, নাকি আদিলুর রহমানের ক্ষমতা বেশি, রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসান ওনার ক্ষমতা বেশি, নাকি নূরজাহান বেগমের ক্ষমতা বেশি, এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এর মধ্যেই সরকারের ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আকস্মিকভাবে এত দ্রুততার সাথে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, ক্ষমতায় বসলেন এবং তার প্ল্যান দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপর প্রধানমন্ত্রী হলেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশে, কেউ বলছেন হযরত উমর হওয়ার চেষ্টা করছেন, কেউ বলছেন আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে দায়িত্ব পালন করতেন ঠিক ওইভাবে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেউ বলছেন তিনি তারেক রহমান সাহেব হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্বন কপি। আর তারেক রহমান সাহেব নিজে বারবার দেশ জাতিকে বোঝানোর চেষ্টা করছেন যে তার অসাধারণ একটা পারিবারিক শিক্ষা আছে, তার বাবা মোরালি নৈতিকভাবে তাকে মানুষ করেছেন, তাকে অনেক শিখিয়েছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে পিটুনি দিয়েছেন, মানে ছ্যাঁচা দিয়েছেন। জিয়াউর রহমান সাহেব তার কান ধরে কিভাবে টেনে নিয়ে গেছেন, কানের কোন অংশে তিনি টান দিচ্ছেন, উপরের অংশে না নিচের অংশে, সেটা জনাব তারেক রহমান সাহেব তিনি তার নিজের কান ধরে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে তার বাবা তাকে কান মোলে নয়, কান ধরে টেনে হিসে তাকে নিয়ে তার বাসার একজন কাজের লোক বা মানে যাকে আমরা গৃহকর্মী বলি বা সাহায্যকারী বলি, তাদের কাছে তিনি মাপ চাইয়েছেন, সরি বলিয়েছেন। তো এই কথাগুলো তারেক রহমান সাহেব বলছেন মনের আনন্দে, উদার ভাবে বলছেন এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে, এটার নেতিবাচক ইতিবাচক কি হতে পারে তিনি সকল চিন্তা করছেন না। তিনি মনে করছেন এই কথাগুলো বললে তিনি যে খুব পারিবারিকভাবে সৎ এবং শিক্ষিত, তার পরিবার যে অনেক কিছু তাকে শিখিয়েছে, এটা জাতির সামনে প্রমাণিত হবে। তিনি বলার চেষ্টা করছেন নিজের অজান্তে তিনি শৈশবে খুব দুষ্ট ছিলেন, ভীষণ রকম দুষ্ট ছিলেন। এখন যেটা বুলিং বলা হয়, মানে বুলিং বলতে গালাগালি করা হয়, তিনিও 10-11 বছর বয়সে গালাগালি করেছেন এবং সে যেন তেন গালাগালি নয়, কোনো বাংলা নয়, পাকিস্তান থেকে তিনি যে সকল গালাগালি শিখে এসেছিলেন, হারামজাদে, উনি এগুলো না, মানে হারামজাদে, কুত্তেকে বাচ্চা, এরকম পাকিস্তানে অনেকগুলো গালি আছে না, তো সেই গালিগুলো তিনি পাকিস্তান থেকে শিখে এসেছিলেন এবং 75, 74, 75, 76 সনে ওই সময়টিতে তার বয়স যখন 10-12 বছর, তিনি এরকম কিছু বুলিং
করেছেন। এখন এটা অত্যন্ত সরল স্বভাবক্তি, ওই বয়সে সবারই হয়, মোরাললেস ছোটকালে এরকম অনেক অনেক কিছু করে, সেই কথাগুলো তিনি বলছেন। কেন বলছেন, কি কারণে বলছেন, সেটা আমি বলতে পারবো না। নিঃসন্দেহে তার মনে হয়েছে এটা দ্বারা তিনি মানুষজনকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাই থাকুক না কেন, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শাসন যেটা শৈশবে তিনি পেয়েছেন ওটা এখনকার সমাজে নেই এবং এটা এখন খুব জরুরি। তিনি মানুষদেরকে নৈতিকভাবে শিক্ষিত করতে চাচ্ছেন এবং এর কারণে তিনি সে ড্রিম সোসাইটি, যেটি মার্টিন লুথার কিং জুনিয়র, আপনারা জানেন যে দুজন মার্টিন লুথার কিং ছিলেন, একজন সিনিয়র, দুজনে ধর্মপ্রচারক, খ্রিস্টান যাজক ছিলেন। তো যিনি জুনিয়র তিনি আমেরিকাতে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি ছিল, আই হ্যাভ এ ড্রিম। তো সেটার আদলে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তীতে সেটা আবার চিন্তা করলেন যে আই হ্যাভ এ প্ল্যান এটা অনেকটা ডিক্টেটর ভাব এসে যায়, হিটলার ভাব এসে যায়, মুসলিনি ভাব এসে যায়। দেন হি চেঞ্জ ইট এন্ড তিনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের সকলের একটা সম্মিলিত পরিকল্পনা আছে। ভালো কথা। তো সেই পরিকল্পনাটা যে স্বপ্ন, সেই পরিকল্পনাটার সঙ্গে বর্তমানের চাইতে অতীত এবং ভবিষ্যৎ দুটো বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীত হলো তার বাবা যে সকল কর্ম করেছেন এবং খাল কেটেছেন এটা, আর ভবিষ্যৎ হলো এই বাংলাদেশ একটা কার্ডের সোসাইটি হবে, যেখানে আপনি যাবেন আপনার কাছে একটা আলাদিনের চেরাগ থাকবে, একটা কার্ড থাকবে, সেটা ঘষা দিবেন, ঘাটাঘাট ঘ্যাসাঙ্গাস সব কিছু হয়ে যাবে। চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত সব জায়গাতে আপনি কার্ড ফ্যাসিলিটিস পাবেন, তেল কেনা থেকে শুরু করে সব জায়গাতে। এটা একটা স্বপ্নের জগৎ। আর অতীত যেটা আছে, অতীতের যেটা একটা রোমন্থন, কিন্তু এরই মধ্যে বাস্তবে যে অনেকগুলো সমস্যা, সেই সমস্যার কারণে তার দীর্ঘদিনের যারা বন্ধু তারা তাকে ছেড়ে গেছে। যদি বলা হয় গিয়াসউদ্দিন আল মামুন এখন কোথায়, তার তো বিশ্বস্ত বন্ধু। গিয়াসউদ্দিন আল মামুনকে কেনার জন্য শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই যে করেননি, কিন্তু তিনি বিক্রি হননি। গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, এখন ওই সময়টাতে যারা 1/11-এর সময়, যেমন ধরুন সেই একসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার খুব কাছের ছিলেন, তো তিনিও তো ডিজিএফআই এর কাছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বহু বক্তব্য দিয়েছেন, মিস্টার বাবর। কিন্তু মামুন তো এই কাজটা কখনো করেনি। সে তার বন্ধুত্ব বজায় রেখেছে। তারেক রহমান সাহেবের যত গোপন তথ্য এখনো পর্যন্ত একটা টু শব্দ তিনি করেননি। তারেক জিয়ার মনোরঞ্জনের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার জন্য গিয়াসউদ্দিন আল মামুন তার নিজের পরিবারের ব্যক্তিগত জীবন যৌবন সব তছনছ করে দিয়েছেন। পুরো আওয়ামী লীগ জমানাতে সে জেলখানাতে ছিলেন এবং আমি তার সাথে 50 দিন ছিলাম। একটিবারের জন্য তিনি বলেননি তারেক জিয়া তার বন্ধু, বা কোনো কথা এত চেষ্টা করেছি, একটা পার্সোনাল জিনিস তিনি কখনো শেয়ার করেননি। তো এইরকম বন্ধু হামিম বিশ্বস্ত এখন তারেক জিয়ার পাশে নেই। এটা খুবই ব্যাড সিগন্যাল। জিয়া পরিবারের দুর্দিনের বন্ধু মোসাদ্দেক আলী ফালু, তিনিও নেই, এর সঙ্গে নেই, এখন তার সঙ্গে নেই। বিএনপি রাজনীতিতে একেবারে প্রথম থেকে যিনি ছিলেন, যারা ছিলেন, যেমন জয়নাল আবেদিন ফারুক, তারপর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারবো। এবং ইভেন যে উত্তরবঙ্গের যে একজন আছেন আসাদুল হক দুলু, আর এক দুলু ভাই আছেন, তাকে হুইপ করা হয়েছে। কিংবা ধরুন এই যে জীবন সবকিছু শেষ করে দিয়েছেন রুহুল কবির রিজভী, কিংবা শামসুজ্জামান দুলু, কিংবা আসাদুজ্জামান রিপন, এই মানুষগুলো, কিংবা ধরেন এই যে আব্দুল সালাম এখন ঢাকার প্রশাসক তৈরি করা হয়েছে, তাকে বানানো হয়েছে। তো যে মানুষগুলো গত 17টি বছরে, ইনক্লুডিং মির্জা ফখরুল, তারা কেউই তারেক রহমান সাহেবের এই বর্তমান যে তার যে কার্ড সোসাইটি, তার যে অতীতের ইলুয়েশন, এই পুরো জায়গার মধ্যে দলের ডেডিকেটেড যারা আছেন তাদের মধ্যে একমাত্র 2 থেকে 3 লোক যারা রাজপথে খুবই সক্রিয় ছিলেন, যেমন শহীদউদ্দিন চৌধুরী আনি, আর একটা হলো বাবুল, কৃষক লীগের বাবুল। ওনারা অনেক কষ্ট করেছেন, আবার এই সরকারের সঙ্গে তারা আছেন, তারেক জিয়ার ঘনিষ্ঠজন হিসেবে আছেন। তো এই দুজন ছাড়া দলের বাকি যারা সিনিয়র জুনিয়র, ইচ অ্যান্ড এভরিবডি ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড। এর বাইরে
সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে অনেকে তিনি ডাকছেন, অনেকে তিনি কথা বলছেন, কিন্তু ওটা এসটুকে যেমন প্রধানমন্ত্রী ডাকছেন, খেতে যাচ্ছেন, কথা বলছেন, ওটা ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার যেটা ছিল, শি হ্যাজ এ সিন্ডিকেট। কিছু লোক ছিল যারা আদর্শিক কারণে শেখ হাসিনার দ্বারা অপমানিত হওয়ার পরে তারা আওয়ামী লীগ করে গেছেন এবং এখনো করছেন। ওইটা বিএনপি এই সময়টাতে ওই নিউক্লিয়াসটা ভেঙে গেছে। বিএনপি যে বুদ্ধিবৃত্তিক, যেমন এই পুরো জগৎটাকে যিনি নেতৃত্ব দিতেন, বুদ্ধিবৃত্তিক জগৎটিকে, যিনি বা যারা, একটা হলো প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, উনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা ছিলেন, যেমন প্রফেসর ফায়েজ ছিলেন, এরপরে আনোয়ারুল চৌধুরী আরেকজন ভাইস চ্যান্সেলর তিনি ছিলেন, এবং আরো অনেক সিনিয়র যারা ছিলেন। এরপরে সাংবাদিকদের মধ্যে মতিউর রহমান চৌধুরী, এরপরে এই যে মারা গেলেন মাহফুজুল্লাহ সাহেব, তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার মাহবুবুল্লাহ সাহেব, মানে এই যে একটা নিউক্লিয়াস, এরা বুদ্ধিবৃত্তিক জগতে বিএনপির পুরো বিশ্বাসটিকে তারা টিকিয়ে রেখেছিল। আর এই বুদ্ধির যেটা সাংস্কৃতিক যেটা অংশ, এটা সেই 2009 সন থেকেই, 2009 সন না, 1/11-এর সময় থেকেই এটি জাইজাদিনের শফিক রেহমানের নেতৃত্বে G9 হিসেবে একটা সংগঠন করে যেভাবে বিএনপিকে সাপোর্ট দিয়েছে, পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও এই লোকটির অর্থাৎ শফিক রেহমানের এই ঋণ শোধ করা যাবে না। শফিক রহমান এবং তার G9-এর সঙ্গে যারা জড়িত ছিলেন, একজন লোক সিঙ্গেল লোক এই সময়টিতে সম্মানিত নন, বরং অপমানিত, লাঞ্ছিত, বিক্ষুব্ধ প্রত্যেকটা লোক। এই যে বিএনপির বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে, এটা কেবলই মাত্র যে লোকগুলো করতে পারত, তার একটা লোকও এখন বিএনপির সঙ্গে নেই। বিএনপি যাদেরকে ভাড়া করে এনেছে, হঠাৎ করে যাদেরকে মানে ধরে এনেছে, এই গাছের ছাল, ও গাছের বাকল, এই গাছের লতা, ওই বনের পাতা, সব মিলিয়ে একটা বনলতার সেন তৈরি করার চেষ্টা করেছে। এটা কবিতাও হয়নি, কোনো কিছু হয়নি, ছড়াও হয়নি, হাট্টিমাটিমাও হয়নি। এরকম একটা সরকারের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে, তারা মানে বিএনপির যে সংস্কৃতি, আমি খুশি মাহমুদ চৌধুরী খুব ভালো একটা কথা বলছিলেন যে পলিটিক্যাল ইকোনমি বুঝতে হবে, যেটা সাইফুর রহমান বুঝেছিলেন। তো পলিটিক্যাল যে অ্যান্ড সাইকোলজিক্যাল যে কালচারাল রেভলিউশন রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে সিআরআই এর মাধ্যমে, এবং ওটা এখন কতটা আওয়ামী লীগের সাহায্য করছে, এবং যেটা G9-এর মাধ্যমে বিএনপিকে সহযোগিতা করেছে, সেটা এখন পুরো বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই বিপ্লবকে কেন্দ্র করে বিএনপির সাথে জামাতের, এনসিপির যে সম্পর্ক হয়েছিল, সেটাও শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্কটা হয়েছিল, সেটাও শেষ এবং রিভার্স হয়ে গেছে। আর পরিস্থিতি যখন এরকম একটা পর্যায়ে চলে যায়, তখন সেদিকে বলা হয় একটা বিপ্লব, মানে সেই বিপ্লবটা অসম্পূর্ণ, এবং অসম্পূর্ণ বিপ্লবটা সম্পূর্ণ করার জন্য প্রতি বিপ্লব হয়, কাউন্টার বিপ্লব হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কু হয়, কাউন্টার কু হয়, ব্যর্থ কু হয়। সামনে কি হবে উই ডোন্ট নো, বাট যা কিছু হচ্ছে এটা সরকারের জন্য স্বস্তিদায়ক নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।